এটা একটু রিটেনের পড়া আছে, এটা একটু রাখলাম, এটা পরে আমরা তোমাদের কার পরের দিন দেখাই দিব। এখন আমি আসল পড়াটা একটু কি দেখো, এখান থেকে রিটেন কোশ্চেন ভাই করেছি। মেসেঞ্জার পাঠাই দিছি। হ্যাঁ, আচ্ছা মেসেঞ্জারে পাঠাইছো, পাঠাইছি তো। সমস্যা নেই। আজকে এটা শেষ করি, ওইটা ধরে পারবো না পরে, আজকে বাকিটুকু শেষ করে ফেলি, পরে বাকিটুকু শেষ করি। দেখো আমরা প্রথমে এখানে একটা জিনিস পড়ি, দেখো বলছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি সম্পর্ক পড়ো। তো দেখো এটা তোমরা জানো একবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে, যাদের বীজপত্র হচ্ছে একটা। দেখো একবীজপত্রী আমরা জানি যে যাদের সাধারণত বীজে একটি মাত্র বীজপত্র থাকে তারা একবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, তো একবীজপত্রী উদ্ভিদ বলতে কারে, যে ধান, তারপর হচ্ছে যে গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, এরা হচ্ছে সবাই একবীজপত্রী উদ্ভিদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখন একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা ভর্তি পরীক্ষায় আসে এবং এইচএসসি রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। তো এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে এটা এটা আজকের ক্লাসটা রেকর্ড করতেছেন? হ্যাঁ, নুসরাত রেকর্ড করতেছে না? আচ্ছা ঠিক আছে। দেখো এটা একটু সহজ, আজকের পড়াটা সহজ এবং মূলত এইচএসসির জন্য এই দুটো জায়গা বেশি ইম্পর্টেন্ট ছিল আজকে। আর ভর্তি পরীক্ষার জন্য জায়গাটা ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। যে একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি আমরা বলছি যে শান্ত যাদের বীজপত্র একটা তারা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। যেমন ধান, গম, ভুট্টা, আখ, এই ধরনের উদ্ভিদগুলো হচ্ছে শান্ত একবীজপত্রী উদ্ভিদ হয়ে থাকে। হ্যাঁ, তো এখন একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যটা, এটা ভর্তি পরীক্ষায় আসে, ইয়ার জন্য ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ভর্তি পরীক্ষায় বলতে গেলে 100% আসার একটা সম্ভাবনা থাকে। তো এটা কি দিয়ে মনে রাখবা, এটা মনে রাখতে পারো এভাবে, লিখে রাখো যে একবীজপত্রী উদ্ভিদ যেটা, এখানে একবীজপত্রী উদ্ভিদ, দেখো যদি এখানে একবীজপত্রী উদ্ভিদ লিখে রাখো সাপোজ, তাহলে বা এই শব্দটাই দেখো একবীজপত্রী উদ্ভিদ, তাহলে একটা পয়েন্ট দেখো এক মানে কি, এক বলতে কি তাদের বীজপত্র একটাই, দেখো প্রথম পয়েন্টটা মিলে গেছে, এদের বীজপত্র কয়টা, একটা, তাহলে তুমি নাম থেকে এটার আনসার করতে পারবা। দেখো এমসিকিউ তে একবীজপত্রী, এর মধ্যে দেখো প্রথম শব্দটা এক, তাহলে এক মানে হচ্ছে কি তাদের বীজপত্র একটা। এখন দেখো তোমরা জানো আমাদের ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট কাকে বলি, আমরা বলি যে সবচেয়ে টপ স্টুডেন্ট বা টপের বাংলা বলে শীর্ষ হয়, ঠিক না? মানে শীর্ষ স্টুডেন্টকে আমরা বলি যার রোল এক, ঠিক না? তাহলে এক থেকে এই লিখে রাখো, এক মানে হচ্ছে শীর্ষ, এখানে নিচে ডাক দেয় এইভাবে, ডাক দিয়ে এইভাবে লিখে রাখো এখানে এক মানে শীর্ষ। তোমরা তো একবীজপত্রী শব্দটা এখানে লিখবা, লিখে একের নিচে দেখো এক মানে শীর্ষ, কারণ এক হচ্ছে একটা শীর্ষ সংখ্যা। তা দেখো এখানে লেখা আছে যে এর বীজপত্রের অবস্থান কোথায়, শীর্ষে লেখা আছে, খেয়াল করো, ঠিক আছে? মনে রাখবা যদি বীজপত্র শীর্ষ হলে যে ভ্রূণ মুকুল যেটা থাকে সেটা পার্শ্বীয় হবে। একবীজপত্রী উদ্ভিদের যে বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য পুরোপুরি উল্টা হবে। দেখবা লেখা আছে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে বীজপত্র হচ্ছে পার্শ্বীয়, তাহলে তখন ভ্রূণ মুকুল চলে যাবে সাধারণত শীর্ষে। তাহলে এটা জাস্ট মনে রাখো, তুমি একবীজপত্রী নামটা মনে রাখলেই তুমি এগুলো দাগাইতে পারবা। এক মানে হচ্ছে শীর্ষ, তাহলে বীজপত্র শীর্ষ, তাহলে দুনিয়ার অন্য যে কোনো ওয়ার্ড যদি তোমাকে সাপ্লাই করে ওইগুলো হবে পার্শ্বীয়তে। গেল, তারপর এই পয়েন্টটা দেখো, এটা তোমাকে আমি পড়ায় আসছি যে মূলের এই পয়েন্ট আমি আগেও পড়ে আসছি, যাতে এখন না সমস্যা। আমরা বলছিলাম মূল দুই ধরনের মূল হয়, একটা হচ্ছে গুচ্ছমূল, একটা প্রধান মূল। তখন আমি বলছিলাম যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত গুচ্ছমূল দেখা যায়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত প্রধান মূল দেখা যায়। এটা ঠিক তোমার 3-4 পৃষ্ঠা আগে একটা জায়গায় পড়ে আসছি আমরা। তারপর এখানে দেখো আরেকটা যে পয়েন্ট আসছে, এটা হচ্ছে এর পাতার শিরাবিন্যাস সমান্তরাল, এটাও আমি তোমাদের পড়ে আসছি। এই দুটা পয়েন্টের পর আসলে আগে পড়ে আসছি যে এদের মূল হচ্ছে গুচ্ছমূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ছিল প্রধান মূল, এদের পাতার শিরাবিন্যাস ছিল সমান্তরাল। ঠিক আছে, এই যে এটা এই জায়গায় পড়ে আসছি, আমি দেখাচ্ছি তারা। এই দেখো আমরা বলছিলাম মূল হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে প্রধান মূল আর এটা হচ্ছে গুচ্ছমূল। আমি জাস্ট বলছি এখান থেকে এতটুকু পড়বা যে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে প্রধান মূল, আর গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপর দেখো যে পাতার শিরাবিন্যাসে আসি, এই দেখো আমরা বলছিলাম যে সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর জালিকাকার শিরাবিন্যাস হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এই যে দেখো পাতাটা দেখো জালের মতো বিন্যস্ত আছে, শিরাবিন্যাস যে শিরাগুলা, সরি এটা এটা হচ্ছে জালের মতো বিন্যস্ত, খেয়াল করো।
এটা হচ্ছে একবীজপত্রীদের। আর দেখো এখানে, সরি, এটা হচ্ছে দ্বিবীজপত্রীদের। আর দেখো এখানে সমান্তরাল ভাবে বিন্যস্ত আছে, দেখো এই যে সাইডে দেখো সমান্তরাল সমান্তরাল লাইন, খালি এদিক থেকে তোমাদের বই স্পষ্ট লাইন আছে। তো এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এই দুইটা পয়েন্ট আমরা আগেই পড়ে আসছি, তো ওইখান থেকে এটা তোমার মাথায় রাখতে হবে যে এদের মূল হচ্ছে গুচ্ছমূল, এদের প্রাথমিক হচ্ছে সমান্তরাল। আর আরেকটা জিনিস দেখো, যেহেতু এক একটা বিজোড় সংখ্যা অবশ্যই, তাহলে মেইনলি দেখো এক যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এখানে যেটা বলছে এরা হচ্ছে এদের যেটা পুষ্পপত্রের সংখ্যা হচ্ছে 3-এর গুণিতক। এখন 3-এর গুণিতক বলতে 3 হয়, 3 কে 3, 3 দুগুণ 6, 3 3 9 হবে। এখন 6 তো আবার জোড় সংখ্যা, এটা দিকে আবার ফেলেও না, কিন্তু আমি কিন্তু বলছি এক যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে একের মতো 3ও কিন্তু একটা বিজোড় সংখ্যা, সেই জন্য আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে 3-এর গুণিতক হবে। এটা যাতে মাথায় থাকে, এই জন্য এটাকে পুষ্পকে বলা হয় ট্রাইমেরাস। দেখো যে ট্রাই মানে 3, 3-এর গুণিতক যারা তাদেরকে বলা হয় ট্রাইমেরাস, যারা 4-এর গুণিতক তাদেরকে বলা হয় টেট্রামেরাস, যারা 5-এর গুণিতক তাদের বলা হয় প্যান্টামেরাস। এই শব্দটা আগেও দেখায় আসছিলাম একটা জায়গায়, যে এই জায়গাটায় দেখায় আসছিলাম, এই যে এখানে টেট্রামেরাস, প্যান্টামেরাস, এই যে ট্রাইমেরাস, এই যে শব্দগুলো তোমাদের এখানে আমি দেখাই দিছি এখানে। হ্যাঁ, এটা যাতে মাথায় রাখে। তাহলে আমরা দেখো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, যেটা আমরা বলছি ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, স্পেশালি মার্জিত এবং রিফাত তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভর্তি পরীক্ষায়। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বায়োলজি যদি তুমি ঢাকাইতে না পারো, তাহলে কিন্তু তুমি ভালো টপিক চান্স পাবা না, এটা কনফার্ম হবে। ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বেশি নাম্বার ওঠে বায়োলজিতে, ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে এত নাম্বার তোলা যায় না। তো এখন যেটা দেখো, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী যে বৈশিষ্ট্য, সেটা আমরা মনে রাখবো। এক মানে হচ্ছে এক, যেহেতু তাহলে বীজপত্র হচ্ছে একটা। তারপর এক মানে যেহেতু শীর্ষ সংখ্যা, তাহলে তার বীজপত্র হচ্ছে শীর্ষে, তাহলে অটোমেটিক্যালি ভ্রূণমূল যেটা সেটা যাবে পার্শ্বীয় হয়ে যাবে। আবার আমরা পড়ে আসছি একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছমূল হয়, একবীজপত্রী উদ্ভিদের পাতা শিরা বিন্যাসান্ত সমান্তরাল হয়। আর একটা যেটা বলছি, যদি এক একটা বিজোড় সংখ্যা, তাহলে এদের যে পুষ্পের যে গুণিতক, হ্যাঁ গুণিতক হচ্ছে 3টা হয়, এটা এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এর মধ্যে 3 যেহেতু প্রথম সংখ্যা, তাহলে 3ও একটা কি বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে কি 3-এর গুণিতক, তাহলে হবে কি এটা ট্রাইমেরাস, 3টি 6টি 9টি। এর সাথে আবার প্যান্টামেরাসের সাথে মিলাই ফেলা, কারণ 5ও কিন্তু একটা বিজোড় সংখ্যা। তো প্রথম সংখ্যা যেহেতু 3 হচ্ছে বিজোড়, এই জন্য আমরা প্রথম সংখ্যাটাকে ধরে নেব। তাহলে যে জিনিসগুলো বলছি এখন, এগুলা লিখে রাখো। মার্জিত কি বুঝছো? এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভর্তি পরীক্ষার জায়গা। মার্জিত আর রিফাতের ক্লিয়ার জায়গাটা? জি ভাই বুঝছি। আচ্ছা, পরে আবার কেউ না ভাই বুঝছি না, পরে কিন্তু না বুঝলে খবর আছে। আচ্ছা, তারপর এই লাইনটা, এটা আগেই দেখাইছি, দেখো ডাক্তার। ভাই আপনার বাসায় গেছিলাম, টের পাইছিলেন? না, আমি তখন পরীক্ষা দিতেছিলাম, 3 তলায় পরীক্ষা দিতে, তখন পরীক্ষা ছিল। দেখো, তার ডাক্তার আর্থার কুইনক্রিস্ট, হ্যাঁ। তো আর্থার কুইনক্রিস্ট যেটা, ওই ডাক্তার কি করছে দেখো, ডক্টর যেটা উনি কি করছে, একবীজপত্রী উদ্ভিদের কয়টা গোত্র দিছে উনি? 65টা গোত্র। এটা আগেও একটা জায়গায় পড়ে আসে যে আবৃতবীজী উদ্ভিদের গোত্র কয়টা, ওটার মধ্যে একবীজপত্রী উদ্ভিদ ছিল 65টা, টোটাল মেবি 285টা, মেবি খেয়াল নাই আমার। আমি তো মনে রাখতে বলছিলাম, হয় তুমি দ্বিবীজপত্রীটা মনে রাখো অথবা একবীজপত্রী। যদি একবীজপত্রী মনে রাখো, তাহলে ওই 280 থেকে 65 বিয়োগ করলে যা আসবে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী হয়ে যাবে। এটা আগেও পড়ে আসছি। তো বলছে দেখো একবীজপত্রী উদ্ভিদের কতগুলো গোত্র আছে, যেমন কি বলছে দেখো, এর প্রথম গোত্রের নাম কি, মানে এই যে 65টা গোত্রে ভাগ করছে উনি, হ্যাঁ 65টা অর্ডার, এক কথায় গোত্র মানে তো অর্ডার, হ্যাঁ। তো না, গোত্র মানে ফ্যামিলি, সরি। তো এর 65টা ফ্যামিলি আছে। তো এই 65টা ফ্যামিলির মধ্যে প্রথম ফ্যামিলি কোনটা দেখো, নাম হচ্ছে কি বাট ওম এসিআই। দেখো নামের সামনে বাট আছে, বাট মানে কিন্তু তোমরা জানোই। আর হিন্দুরা ওম শব্দটা বলে, খেয়াল করো, ওম শান্তি ওম, যেহেতু সিনেমায় দেখছো, শাহরুখ খানের পপুলার সিনেমা, সবাই দেখছি আমরা ছোটবেলা। তাহলে বাট, তারপর হচ্ছে ওম। আর একটা জিনিস আমি তোমাদের বলতেছি, বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে মূলত যত বেশি দেখবা, বেশিরভাগ বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে এই শব্দটা পাবা, এবং এটা তোমাদের মনে জোর দিতে বলছি। দেখো ACEI, এটা আগেও বলছিলাম। প্রথম হচ্ছে এসি, মানে তো জানোই আমাদের এয়ার কন্ডিশনার। তারপর ইআই, অথবা এরকম পাবা এসিয়া, অর্থাৎ এসিএ পাবা, এভাবে লিখে রাখো এসিআই, অথবা ACEA পাবা, অথবা ইআই। এই 3টা শব্দ মেইনলি বায়োলজিতে, স্পেশালি ফার্স্ট পেপারে যত বেশি বৈজ্ঞানিক নাম দেখবা, এই 3টা শব্দ বারবার ঘুরে আসতেছে। অর্থাৎ নামের শেষে ACEI থাকতে পারে, অথবা ACEA থাকতে পারে, অথবা ইআই অর্থাৎ ইএই থাকতে পারে, অথবা ACA থাকতে পারে। এই 3টা শব্দ এখানে লিখে রাখো দরকার হলে। মানে এই 3 ধরনের শব্দ তুমি বায়োলজিতে বেশিরভাগ বৈজ্ঞানিক নামের শেষে তুমি পাবা। যেমন এখানে দেখবা বাট ওমেসিআই, দেখো এখানেও এটা পাবা। এবং এই যে সর্বশেষ কথা দেখো অর্কিড, দেখো এখানেও ACI শব্দটা আছে, দেখো খেয়াল করো।
ঠিক আছে। এরপর দেখো আরেকটা আছে পৈশী গোত্র, এখানেও খেয়াল করো পো দিয়ে দেখো এই সিআই শব্দটা এখানে আছে। আর পৈশী গোত্রের অবস্থান কত আমরা 34 নাম্বার, হ্যাঁ এটা নিয়ে আমাদের পড়তে হবে, মূলত পৈশী গোত্র নিয়ে আমাদের পড়া। পৈশী গোত্রের অবস্থান হচ্ছে 34 নাম্বার। সবার প্রথমটা হচ্ছে কি, প্রথম হচ্ছে বাট মানে কিন্তু, ওম শান্তি ওম থেকে ওম, তারপরে সিআই যেটা আমরা বলছি সকল বৈজ্ঞানিক নামের শেষে এটাই থাকে। আর অর্কিড কিন্তু এটা ফুল বলে, দেখো তোমরা হয়তো ছোটবেলা শুনছো অর্কিড ফুলের কথা, আর না শুনলো এটা আজকে জেনে দেখো। অর্কিড এক ধরনের ফুল গাছ, তো এই অর্কিড ফুলগুলোকে সাজানোর জন্য ব্যবহার করা হয়। তো এই অর্কিড শব্দটা মাঝি তো জানো তো অর্কিড শব্দ। জি ভাই, স্টার জলসায় দেখছিলাম অর্কিড নিয়ে মাইরা লাইভ নাইকারে, আচ্ছা মানে ওই তাহলে বুঝো। অজ্ঞান হয়ে যায় আর কি, হ্যাঁ হ্যাঁ, এই যে অর্কিড গুলো, এই অ্যালার্জি অর্কিড থাকে অনেকে। ফুল না, সবাইকে ফুল থেকে অ্যালার্জি হয়। এখন অর্কিডের যে বিষয়টা, ওই অর্কিড থেকে তারপর দেখো এই সিআই লাগাই দিয়েছে, দেখছো তুমি। একটা মজার বিষয় তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা বলতেছি আবারও, দেখবা বায়োলজি জুওলজি পড়তে মানে বোটানি পড়তে গিয়ে বেশিরভাগ নামে যদি তোমরা এই সিআই এই জিনিসটা বারবার পাবা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখো। তোমরা বোটানি পড়তে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই নামটা তোমরা পাবা। এখানে আজকে পাইছো, পরবর্তীতে হয়তো আমি কোনো চ্যাপ্টার নাও পড়াতে পারি। যেমন মাঝিতে যেহেতু ভর্তি পরীক্ষা দিবা, তোমার মানে মেডিকেলের কোচিং করতে যাচ্ছ, তো তোমাকে কিন্তু দেখবা অনুজীব অধ্যায়টা পড়াবে। তো অনুজীব অধ্যায় দেখবো অনেক বৈজ্ঞানিক নাম, ওই অনুজীব অধ্যায় বেশি অনেক নাম দেখবা এরকম এই সিআই দিয়ে শুরু শেষ হচ্ছে, ঠিক আছে। তাছাড়া আরো অনেক জায়গায় তুমি পাবা। আর রিফাতের ক্ষেত্রে একটা টেকনিক বলে রাখলাম, রিফাতের যেহেতু ইঞ্জিনিয়ারিং সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে, কারণ যেহেতু সংক্ষেপে বায়োলজি মনে রাখতে পারবে এটা দিয়ে। আর দেখো পৈশী গোত্র, পৈশী গোত্রের পূর্ব নাম মানে আগেটাকে কি নামে ডাকা হয়, এটাকে দেখো গাছ ফ্যামিলি, গাছ গোত্র, অর্থাৎ গাছ জাতীয় যত উদ্ভিদ পৈশীতে আছে, হ্যাঁ যেমন হচ্ছে ধান একটা গাছ জাতীয় উদ্ভিদ, তারপর দুর্বা গাছ তো তোমরা জানোই দেখছো, তারপর এগুলো হচ্ছে এগুলো পৈশী গোত্রের অন্তর্ভুক্ত, হ্যাঁ। তো দেখো পৈশী গোত্রের ক্ষেত্রে এটার পূর্ব নাম ছিল কি গ্রামীণ ইয়াই, দেখো এখানেও ইআই শব্দটা আছে, তোমাদের কিন্তু অলরেডি বলছি। দেখো এই সিআই এর মধ্যে হয়, যেমন হচ্ছে পৈশীর ক্ষেত্রে দেখো এসিআই দিছে, হ্যাঁ, তারপর অথবা এটাতে ইআই দিতে পারে, আমি এটা আগেও বলছি, অথবা দিতে পারে এসিয়া দিতে পারে, অর্থাৎ এস এ সি এ দিতে পারে। দেখো এটার মধ্যে ইআই শব্দটা ইউজ করছে, হ্যাঁ। তো দেখো তোমরা সবাই গ্রামীণ ফোনের কথা তো ভালো করেই জানো, আমরা সবাই গ্রামীণ সিম ইউজ করি, আমার তো গ্রামীণ সিম জানোই। তো এই যে দেখো গ্রামীণ ফোনের থেকে গ্রামীণ দেখো শব্দটা আছে, অথবা গ্রামীণ মানে তো জানোই বিলেজ, ঠিক আছে, গ্রাম্য পরিবেশ, যেটা দেখো যে গ্রামীণ শব্দটা আছে, তো এটা এমনি মনে রাখা যায়। অর্থাৎ গ্রাম রিলেটেড যে শব্দটা অথবা গ্রামীণ ফোন শব্দটা, এটা হচ্ছে পৈশীর আগের নাম ছিল, এটা মনে রাখবা, হ্যাঁ। তারপর এটা পড়ার চেষ্টা করবা শ্রেণীবিন্যাসটা, যে পরিচিতের দেখো ডিভিশন, প্রথমে যেটা কিংডমটা ওরা বাদ দিছে, কিংডম প্ল্যান্টি আমরা সবাই জানি, কারণ এটা সবাই গাছ প্ল্যান্টিতে আসে। ডিভিশনে দেখো বলছে ম্যাগনোলি অফ ফাইটা, ম্যাগনোলি অফ ফাইটা মানে হচ্ছে তোমার এটা হচ্ছে আবৃতবীজী, আবৃতবীজী ইংরেজি হচ্ছে ম্যাগনোলি অফ ফাইটা। আর তারপর হচ্ছে এটা যেটা মনে থাকে, আর ক্লাস হচ্ছে কি লিলি অফ সিডা, লিলি অফ সিডা মানে হচ্ছে তোমাদের একবীজপত্রী, হ্যাঁ লিখে রাখতে পারো পাশে, লিলি অফ সিডা মানে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। আর ম্যাগনোলিও ফাইটা মানে আবৃতবীজী অথবা অ্যান্টিওস্পার্মা বলা হয়। সাব ক্লাস দেখো কি বলছে কমিলিনিডাই, এটা হচ্ছে এটা এটা কমিলিনিডাই, যেটা এটা মনে রাখা সহজ, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো হচ্ছে যেটা তোমাদের কমন শব্দটা মনে রাখবা, এর সাব ক্লাসে কমন শব্দটা থাকবে, কমন লিখে রাখো কমন। আর অর্ডার দেখো লিখছে কি সাইপারেলস, তাহলে সাইপার শব্দটা লিখতে পারো। আমরা হাইপার শব্দ সম্পর্কে সবাই জানি, হাইপার থেকে সাইপার মনে রাখবা। আর এদের ফ্যামিলি হচ্ছে পয়েসি, এদের ফ্যামিলি হয়। আচ্ছা তারপরে আসো কি বলছে দেখো, এদের কতগুলো ঘন আছে, 500টা ঘন এবং 8000 প্রজাতির পয়েসি গোত্র পৃথিবীতে আছে, হ্যাঁ। তো বাংলাদেশে এদের কতটা ঘন আছে, 113টা ঘন এবং 285টি প্রজাতি পাওয়া যায়। এগুলো কিন্তু দাগ দিবা, আমি কিন্তু যেগুলো হলুদ দাগ দিই এগুলো সব দাগ দিবা। আচ্ছা তাহলে বাংলাদেশে এদের 285টা গোত্র পাওয়া যায়। এগুলো এত ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জিনিস না, এই জায়গাটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এবং এইচএসসির জন্য তোমরা দেখবা সারা এইচএসসি যখন তোমাদের রিটেন পরীক্ষা মানে যারা এবার বায়োলজিতে রিটেন দিবে, তোমাদের তো বায়োলজি নাই, তো তাদের ক্ষেত্রে এই শনাক্তকারী বৈশিষ্ট্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মানে এই চ্যাপ্টার থেকে দুইটা টপিকই আসলে ভাগ করা, একটা হচ্ছে হয় মালবিসিয়া অথবা পোয়েসি, এখন যে দুইটা তোমরা পড়বা আজকে, হয় এই দুইটা থেকে কোশ্চেন আসবে। আর কোশ্চেন আনতে বলে এখানে দুইটা কোশ্চেনই আছে, যারা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার করতে চাইতো, একটা হচ্ছে যে শনাক্তকারী বৈশিষ্ট্য মালবিসিয়া পোয়েসি, দুইটারই শনাক্তকারী বৈশিষ্ট্য শিখবা এবং তাদের গুরুত্ব শিখবা, বুঝছো। এই দুইটা পড়াইছিল এতটুকু, মানে এদের গুরুত্ব শনাক্তকারী এটা কমনলি এইচএসসি তে আসে, কলেজের পরীক্ষা দিয়ে দেয়। আর ওই দিক থেকে সামনে থেকে নগ্নবীজি থেকে আমরা যখন আবৃতবীজি পড়তেছি, আর নগ্নবীজি থেকে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য এবং নগ্নবীজি আবৃতবীজিদের পার্থক্য, এই কোশ্চেনটা চোখ বন্ধ করে আসে। অর্থাৎ এই চ্যাপ্টারের এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য মাত্র 4টা কোশ্চেন পড়া, একটা হচ্ছে নগ্নবীজি আবৃতবীজিদের বৈশিষ্ট্য, তাদের পার্থক্য, আর এখানে হচ্ছে পোয়েসি মালবিসিয়াদের পড়াটা। আর কোনো পড়া আসলে এখানে মূলত আসে না এইচএসসি থেকে, যদিও চ্যাপ্টারটা করি কিন্তু পড়া খুবই অল্প। দেখো
তো এখানে শনাক্তকারী যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এখানে আসলে তেমন কোনো সহজে পড়ার ইয়া নাই, তবে তোমাদের আগে কিছু পড়া এখান থেকে পড়ে আসছো, এই জন্য কিছুটা সহজ হবে। যেমন দেখো প্রথম পয়েন্টটাই, এদের কাণ্ড কেমন দেখো, এদের কাণ্ড হচ্ছে নলাকার এবং ফাঁপা। দেখো এটা তোমাদের আমি আগেও দেখায় এসেছি যে পৈশী গোত্রদের কাণ্ড হচ্ছে ফাঁপা হয়, এটা আমি দেখাচ্ছি তোমাদের এখানে। দেখো এই যে এখানে আমরা পড়ে আসছিলাম, এদের কাণ্ড, কাণ্ডে দেখো যে আমরা বলছিলাম ফাঁপা কাণ্ডকে ইংরেজিতে বলছিলাম আমরা ফিস্টুলার স্টিম বলা হয়, অর্থাৎ এদের কাণ্ডগুলো ফাঁপা হয়। হ্যাঁ, এই যে আমি ডাক দিয়ে দিয়েছিলাম, তখন বলছিলাম যে গাছ গোত্র, যা এতটুকু মনে রাখতে বলছিলাম যে ফাঁপা কাণ্ড বা ফিস্টুলার স্টিম হচ্ছে গাছ জাতীয় উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। এটা মনে রাখতে বলছিলাম কিন্তু তোমাদের আমি, তাহলে এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা অলরেডি তোমরা একবার দেখে আসছো, যাদের কাণ্ড ফাঁপা, এটা এই বৈশিষ্ট্যটা সাধারণত গাছ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা, তার পরের পয়েন্টে আসো, যেটা সেটা বলছে কি দেখো, তারপরে পয়েন্টটাতে বলছে যে এদের পাতা কেমন, এদের পাতা হচ্ছে লিগিউলি বিশিষ্ট। এটা একটু পরে ফেলবা, এদের পাতাটা কেমন থাকে, এদের পাতাতে লিগিউলি থাকে। এই দেখো, অর্থাৎ পাতার এখান দিয়ে একটা একটা অভিক্ষেপের মতো বের হয়ে আছে জায়গাটা, এটাকে বলা হয় লিগিউলি, অর্থাৎ এদের পাতায় লিগিউলি পাওয়া যায়। এই জিনিসটা মাথায় রাখবা। তারপর দেখো, এটাও তোমাদের আগে পরে আসছি, বলছিলাম জাস্ট খালি মনে রাখতে, এত কিছু বোঝা লাগবে না। এদের পুষ্পবিন্যাস বা মঞ্জুরি পত্র বিন্যাস কেমন, আমরা পুষ্পবিন্যাস মানে বলছিলাম যে তোমার ধরো ফুলের যে কাণ্ডটা আছে, ধর আমাদের গাছের যে কাণ্ড, গাছের ডালপালা থেকে তো ফুল তৈরি হয়, যে ডালপালাটা থেকে ফুলটা আসছে ওটাই ধরো মঞ্জুরি বলা হয় এটাকে। ওই মঞ্জুরির ভিতরে ফুলটা কিভাবে বিন্যস্ত আছে, মানে কিভাবে সাজানো আছে, ওইটাকে আমরা বলি পুষ্প বিন্যাস বা মঞ্জুরি বিন্যাস। হ্যাঁ, এটা তোমাদের, এটাও আমি তোমাদের আগে তাকাই দিচ্ছি, একটু চেক করলে পাবো। এটাকে বলছিলাম জাস্ট মনে রাখতে, এটাকে আমরা বলছি স্পাইকলেট নামে উল্লেখ করছিলাম। এটা কিন্তু তোমাদের আগে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পিছনে দেখবা গেলেই পায়ে যাবা, মানে পড়ার সময় এই জিনিসটা তোমরা প্রথমেই পাবা, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা বলছিলাম এটা একটা স্পাইকলেট মানে হয়। আর আমরা বলছিলাম যে আসলে আমাদের যে পুষ্পবিন্যাস সেটা দুই ধরনের হয়। ফার্স্টে একটা হচ্ছে রেসিমোস, একটা হচ্ছে সাইমোস। আগে আমরা এইভাবে ভাগ করে নিচ্ছিলাম, বলছিলাম রেসিমোস মানে হচ্ছে অর্থাৎ এদের যে মঞ্জুরিটা, এই মঞ্জুরিটা কি হয়, অনিয়ত বর্ধনশীল হয়, অর্থাৎ এই যে বাড়বে, অর্থাৎ ঢালটা বাড়তেছে, এটা যদি কোনো নিয়ম নাই, অনিয়ত মানে আমরা যে নিয়মের বাইরে। আর সাইমোস মানে হচ্ছে যদি সেটা নিয়মের ভিতরে হয়, সাইমোস মানে হচ্ছে যদি সেটা নিয়মের ভিতরে হয়। তো আমরা উল্লেখ করছিলাম যে আমরা যে পৈশী গোত্র আর মালবিসিনে যেহেতু আমাদের মূল পড়া, পৈশীরা হচ্ছে রেসিমোস, আর মালবিসিয়েরা অর্থাৎ জবা, যারা জবা গাছ, ওটা হচ্ছে সাইমোসের ভিতরে আসবে। এখন রেসিমোসকে আমরা কয়েকটা ধাপে ভাগ করছিলাম, এর মধ্যে একটা ছিল স্পাইকলেট। এই স্পাইকলেটটাই কিন্তু হয়তো তুমি পাশে লিখে রাখতে পারো এটা রেসিমোসও, কারণ স্পাইকলেট কিন্তু আসলে রেসিমোসেরই অন্তর্ভুক্ত একটা, মনে রাখলে হয়ে যায়, এটা একটু মনে রাখবা। তো এখানে রেসিমোসের সাথে মধ্যে এটা একটু খেয়াল রাখবা যে স্পাইকলেটের তফাৎটা হচ্ছে আসলে রেসিমোস হইলেও রেসিমোসটা মূলত কি হয়, একটু লম্বা প্রকৃতির হয়, অর্থাৎ সেটা লম্বা হয়, কিন্তু স্পাইকলেটটা একটু ছোট টাইপের হয়। মূলত এইটাই হচ্ছে এটার তফাৎ, মনে থাকবে যাতে, আশা করি। মানে স্পাইকলেটের ক্ষেত্রে জিনিসটা হয় এটা একটু ছোট হয়, মানে বড় হয় না, এই জন্য এটাকে আলাদাভাবে স্পাইকলেট বলা হচ্ছে। রেসিমোসটা সাধারণত অনিয়ত হয়, যেহেতু বলছে বর্ধনশীল, অর্থাৎ এদের যে মানে মঞ্জুরিটা, এটা বর্ধনের ক্ষেত্রে কোনো নিয়ম টিয়ম নাই, কিন্তু এটা কিছুটা ছোট হবে, এটাই তফাৎ এখানে। আচ্ছা, এটা তোমাদের আমি পরে আসছি, পরাগধান এটা কি হয়, সর্বমুখ বা ভার্সেটাইল হয়। এটা তোমরা দেখবা তোমাদের যে পুংকেশর টপিকটা পড়াইছিলাম ওইখানে ছিল, আমি বলছি জাস্ট এটা মনে রাখো যে যে ধানের ক্ষেত্রে পরাগধানী সরলমুখ, কারণ ধান কিন্তু পরিস্থিতি আছে, তাহলে এই যে পরাগধানী সরলমুখ এটা তুমি আগেই পড়ে আসবা। তারপর দেখো বসে এদের গর্ভমুণ্ডটা কি হয়, পালকের ন্যায় হয়। আর অমরাবেনাস মূলীয়, এটা তোমাদের আগে পড়াইছি, মূলীয় মানে ভেসাল। আমি বলছিলাম দেখো, ধান হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফুড, অর্থাৎ আমাদের মূল খাদ্য। আমি তোমাদের এইভাবে মনে রাখতে বলছিলাম যে ধান হচ্ছে তোমাদের মূল খাদ্য, মানে ধান ছাড়া তুমি বাঁচবা না। ধান যেহেতু আমাদের মূল খাদ্য, তাহলে তাদের অমরা বিন্যাসটা মূলীয় হবে। এটা আগেও তোমাদের আমি অমরা বিন্যাসে বলে আসছি, এখনো আবার পড়াচ্ছি। দেখো ওই পড়াগুলার সারসংক্ষেপটা আসলে এইখানে, কারণ আমাদের মূলত এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। আর এদের ফল কেরিঅপসিস নেচার, এটা তোমাদের আগেই দেখে আসছি যে ফলটা হচ্ছে তোমাদের কেরিঅপসিস টাইপের হয়ে থাকে, এটা আগেই পাবা। অর্থাৎ মনে রাখবা যে সমস্ত উদ্ভিদের ফল হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ ফলের ভিতরে একটা মাত্র প্রকোষ্ঠ পাবা, অথবা একটা মাত্র বীজ পাবা। দেখো ধানের যে ধান, তুমি দেখবা ধানের বীজটাকে করলে একটা মাত্র ধানই পাওয়া যায়, কিন্তু বেশি ধান পাওয়া যায় না। ওই ধরনের ফলকে আমরা
কেরিওপসিস বলি। তো ধানকে তুমি ভাঙলে একটা ফলই পাবা, এর জন্য এটা ফল কেরিওপসিস। ক্লিয়ার? আবারও বলতেছি, প্রথম পয়েন্ট, কাণ্ড হচ্ছে ফাঁপা হয়। তোমরা জানো ঘাস অথবা ধান, দেখো ওদের কাণ্ড একবার নরম এবং ফাঁপা। আজকে মাঠে গিয়ে চেক দিবা। এবং এদের পাতায় কি থাকে? লিগিউলি থাকে। আমরা বলছি পাতার মধ্যে একটা বর্ধনশীল অংশ পাবা, এটা। এবং পাতাটা বলছে, তারপর বলছি দেখো পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট, এটা উল্লেখ করছি। স্পাইকলেটের পাশাপাশি এটা রেসিমোসো। এবং পরাগধানী হচ্ছে সর্বমুখ, ধানের পরাগধানী সর্বমুখ। এইভাবে এমসিকিউ আসতে পারে। তারপর হচ্ছে গর্ভমুণ্ড, যেটা সেটা হচ্ছে পালকের মতো হয়। তোমরা অবশ্যই গর্ভমুণ্ডের কথা আশা করে মনে আছে, আমরা বলছিলাম যে স্ত্রী ফুলের 3টা অংশ থাকে। স্ত্রী ফুলের মধ্যে যে স্ত্রী কেশর অংশটা, এটার মধ্যে 3টা অংশ থাকে। একটা হচ্ছে তার গর্ভাশয় থাকে এরকম, এটা হচ্ছে তার গর্ভাশয়, এটা হচ্ছে তার গর্ভদণ্ড, আর মাথায় থাকে যে গর্ভমুণ্ডটা, আর ভিতরে থাকে ডিম্বক। এটা কিন্তু আগে উল্লেখ করছি। এটা হচ্ছে একটা ফুলের স্ত্রী স্তবক, মাথায় গর্ভমুণ্ড, তারপর গর্ভদণ্ড, গর্ভাশয়, আর গর্ভাশয়ের ভিতরে আমরা বলছিলাম ডিম্বক। এটার পরিণতিটাকে আমরা বলছিলাম তুলনা দিতে ফলের সাথে। গর্ভাশয় ফলে পরিণত হয়, যেহেতু ফলের ভিতরে বীজ থাকে, তাহলে ডিম্বক, যেহেতু এখানে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক আছে, তাহলে ডিম্বকটা বীজে পরিণত হয়। এটা আমি আগেও বলছি। তো বলছে এই যে গর্ভমুণ্ডটা, এটা দেখতে অনেকটা পালকের মতো হয়। আর অমরা বিন্যাস মূলীয়, এটা আমি বলছি যে ধান হচ্ছে আমাদের মূল খাদ্য, এটা মূলীয় হবে। এবং ফল হচ্ছে কেরিওপসিস, এটা একটু মনে রাখবা কষ্ট করে। আর কেরিওপসিস মানে হচ্ছে যে সমস্ত ফলের একটা মাত্র বীজপত্র থাকে অথবা একটা মাত্র বীজ থাকে, তাদেরকে আমরা কেরিওপসিস বলা হয়। আচ্ছা, দেখো বুঝছো কিনা মার্জিত শনাক্তকারী বৈশিষ্ট্যটা? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ওইটা পড়বা। মানে এমনিতে মার্জিত এবং রিফা, তোমাদের কি এটা হয়েছে বোঝা? মার্জিতর কি কোনো সমস্যা আছে বুঝতে? না হলে বলতে পারো। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। জি ভাই, মার্জিত, বুঝছি। বুঝছো তো? শিওর? আমি কিন্তু দেখো এখানে আমাদের কোনো সিকোয়েন্স নাই মনে রাখার, যেটা সত্য কথা। কিন্তু আমি কিন্তু তোমাদের চেষ্টা করছি যে প্রত্যেকটা লাইন বোঝাই দেওয়ার। তুমি যদি প্রত্যেকটা লাইন বুঝে পড়ো, আশা করি পড়তে থেকে পারবা। এটা এত কঠিন না, কারণ এই পড়াটা তুমি মানে এই চ্যাপ্টার শুরু থেকে কিন্তু আমরা পড়ে আসছি। তো তুমি এখন এটাকে কোরিলেট করবো, এটার সাথে এটা মিলাই মিলাই পড়বা, পড়ার সময় ভাবে যাতে পড়ো। দেখো, সাধারণত পৈশিক গোত্র কেমন হয়? এরা বহু বর্ষিত এবং বিরোধ, আবার কেউ বৃক্ষ হইতে পারে, যেমন বাঁশ। দেখো বাঁশও কিন্তু পৈশিতে। দেখো আমরা বিরোধ মানে বলছিলাম যেটা, যে সমস্ত উদ্ভিদের কাণ্ড নরম, অর্থাৎ যাদের কাঠ থাকে না। দেখো ধান বলো, ঘাস বলো, এদের কিন্তু কাঠ নাই। আর বৃহৎ বৃক্ষ, এদের সাধারণত কাঠের কাঠ থাকে, যেমন হচ্ছে বাঁশ কিন্তু একটু কাঠস্থল উদ্ভিদ, সেটা মাথায় রেখো। আচ্ছা, এদের মূল কেমন? আমরা দেখো, আমরা অলরেডি বলছি যে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এদের গুচ্ছ মূল থাকে। তো আমরা তো পড়লাম যে পৈসি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের যে 65টা গত, তার মধ্যে একজন, তার মূলও কি হবে? গুচ্ছ মূল হবে। তারপর দেখো কাণ্ড, অলরেডি পড়েছে, কাণ্ড হচ্ছে ফাঁপা হয়, এটা পড়ে ফেলবা। তারপর হচ্ছে পাতা, পাতা লিগুইলি বিশিষ্ট, এটাও পরে আসছি। তারপর হচ্ছে পুষ্পবিন্যাস, স্পাইকলেট, এগুলো পড়ে বা। দেখো এখানে যা পড়া আছে এগুলো সব আগের পড়া। আচ্ছা দেখো, এটা আসে এদের পুষ্পকে, অর্থাৎ ফুলকে কি বলা? এটা আসে পুষ্পকে পুষ্পিকা নামে ডাকা হয়, এটা যাতে মাথায় থাকে। ঠিক আছে? এদের যে ফুলকে ফুল বলে না, ফুলকে আমরা কি বলি? পুষ্পিকা, এটা ডাক দাও। আচ্ছা, এদের মধ্যে উপলিঙ্গ উদ্ভিদ আছে, একলিঙ্গ উদ্ভিদও পাওয়া যায়। হ্যাঁ, এটা মনে রাখবা। যেমন আমরা বলছি ধান, এই ধানটা তুমি পড়বা, ধান কিন্তু একটা উপলিঙ্গ গাছ। কিন্তু দেখো ভুট্টা হচ্ছে একলিঙ্গ, এটা যাতে মাথায় থাকে। ধান হচ্ছে উপলিঙ্গ আর ভুট্টা হচ্ছে একলিঙ্গ, দেখো এটা দাগ দিতে পারো। তারপর পুষ্পপুট, পুষ্পপুট লাগবে না, পুষ্পপুট বা পেরিয়ে, আমি তোমাদের জিনিসটা আগেও বলছি। পুষ্পপুট মানে আমি বলছিলাম যে একটা ফুলের যে বৃদ্ধি এবং ফুলের যে পাপড়ি অর্থাৎ দলমন্ডল, এই দুইটাকে একত্রে পুষ্পপুট বলা। ওই যে সাপটা দিয়ে মনে রাখতে বলছিলাম, অর্থাৎ শ্যাপাল প্লাস পেটাল ইকুয়াল টু হচ্ছে টেপাল, এটা শিখতে বলছিলাম। আচ্ছা, এদের পুংস্তবক অলরেডি বলছি, এটা হচ্ছে সর্বমুখ হয়, দাগাই দিছি। শ্রীস্তবক আমরা বলছি যে কি হয়? পালকের না কি হয়? গর্ভমুণ্ড থাকে। অমরা বিন্যাস মূলীয় পড়াইছি, ফল কেরিওপসিস, এগুলো সব পড়া হয়েছে। হ্যাঁ, আর এই যে পুষ্প সংকেত, এটা দাগ দিয়ে রাখো। এটা আজকে পড়াতে পারবো না, এটা কালকে আমরা ভিডিওর মধ্যে বুঝিয়ে তারপর শেষ করব। যে পুষ্প সংকেত বা ধানের পুষ্পের পুষ্প সংকেত, এটা আমরা পরে যাবো, কিন্তু আপাতত এটা দাগ দিয়ে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের লাগবে। আচ্ছা, এটাও দাগ দিয়ে রাখো। গেল তাহলে আমাদের পৈসি। এখন পৈসি গোত্রের যেটা গুরুত্ব, হ্যাঁ, এই গুরুত্বটা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। মজার বিষয় হচ্ছে পৈসি গোত্রের যেহেতু বাস আছে, হ্যাঁ, তো আমি যখন কলেজে ছিলাম তখন আমার এক ফ্রেন্ড কি করছে, পৈসি গোত্রের বৈশিষ্ট্য বলছে গুরুত্ব আসছে, তো যেহেতু বাস আছে, হ্যাঁ, সে লেখছে কি স্যার, যে বাস হচ্ছে, মোশারফ স্যার বলতেছে, তোমরা চিনতে হয়তো, মাঝি তো চিনবা না, আমাদের বায়োলজির যে হেড। তো মোশারফ স্যার বলতেছে যে সে লেখা রাখছে এরকম
যে বাঁশ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, দোলনা থেকে কবর পর্যন্ত বাঁশের প্রয়োজন পড়ে, বাঁশ দিয়ে কবর বানানো হয়, বাঁশ দিয়ে দোলনা বানানো যায়, তারপর বাঁশ কিভাবে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, মানে আন্তঃবান্ত যত বাঁশ নিয়ে যত কিছু আছে সব লিখে দিচ্ছে। তো এইভাবে লিখলে কিন্তু পুরা কাটা, ঠিক আছে? তোমাকে এখানে বৈজ্ঞানিক নাম উল্লেখ সহ এবং প্রত্যেকটা টপিক আকারে আনসার করতে হবে, মানে এখানে যেভাবে ঠিক ওইভাবে আনসার করে আসতে হবে, এরকম করে লেখা যাবে না। তো তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা, তোমাদের জন্য এটার ক্ষেত্রে ইম্পর্টেন্সটা হচ্ছে তোমাদের এখান থেকে বৈজ্ঞানিক নামগুলো শিখতে হবে, এবং বৈজ্ঞানিক নাম শেখা খুবই সহজ, এটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, বৈজ্ঞানিক নাম অবশ্যই শিখতে হবে। এবং আমি তোমাদের আগেই বলছি যে ভর্তি পরীক্ষার জন্য বা এমসিকিউর জন্য বৈজ্ঞানিক নাম শেখাটা আসলে খুবই সহজ ব্যাপার, এটা সব কঠিন না, তুমি তো ফুল শিখবা না। দেখো, প্রথমে আসো বাঁশ। তো নুসরাতের জন্য হচ্ছে যে ভিতরের পড়াগুলো পড়ে ফেলবা, এর ভিতরে পড়া আমার জন্য পড়ানো কিছুই নাই এখানে। দেখো, বাংলাদেশে কত প্রজাতির বাস আছে এটা ভর্তি পরীক্ষার জন্য দাগায় রাখো যে 28 প্রজাতির বাস পাওয়া যায়। তো দেখো, এখানে একটা কথা বলছে, দেখো এই জন্য বাঁশকে, দেখো বাঁশকে কি বলা হয়, বাঁশ যদিও দেখো লেখা আছে বাঁশের যদিও কাষ্ঠল উদ্ভিদ, কিন্তু তারপরে আমরা কেন বাঁশকে গাছ বলি, কারণ কি বলছে দেখো, এদের পুষ্প বৈশিষ্ট্য, অর্থাৎ এদের ফুলটা হচ্ছে পুষ্পিকা, তারপর এদের কাণ্ড হচ্ছে কি হবে, ফাঁপা হয়, এই ধরনের বৈশিষ্ট্য থাকার কারণে যদিও ঘাস হচ্ছে একটা কাষ্ঠল উদ্ভিদ, এদেরকে আমরা ঘাসের অন্তর্ভুক্ত করেছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ভর্তি পরীক্ষার জন্য তোমাদের লাগবে কি, বৈজ্ঞানিক নাম। দেখো তোমরা সবাই জানো বাঁশের ইংরেজি নাম কি, ব্যাম্বো। দেখো এটার বৈজ্ঞানিক নাম শুরু হচ্ছে ব্যাম্বোস, ব্যাম্বোসা। তাই এটা জাস্ট মনে রাখার বুদ্ধি হচ্ছে ব্যাম্বো মনে রাখো, অর্থাৎ তুমি বাঁশের বৈজ্ঞানিক নামে ব্যাম্বো শব্দটা পাবা, তাহলে এখানে পাশে লিখে রাখো ব্যাম্বো, অর্থাৎ যেখানে বাঁশের বৈজ্ঞানিক যাবে ওইখানে তুমি ব্যাম্বো শব্দটা খুঁজবে, কারণ সবাই জানো বাঁশ ইংরেজি ব্যাম্বো, তাহলে ব্যাম্বো শব্দটা তুমি এখানে খুঁজে পাবা। আর নামটা খুবই দেখো ব্যাম্বোসা, অর্থাৎ ব্যাম্বোস, ব্যাম্বোসা ব্যাম্বোস নামটা খুবই সহজ। অথবা তুমি যদি মনে রাখতে না চাও, তোমার জন্য বুদ্ধি হচ্ছে শুধু ব্যাম্বো শব্দটা মনে রাখবা। আচ্ছা, তারপরে আসো ধান। ধানেরটা আসলে সবাই ছোট থেকে জানো, এই জন্য আর দেখাচ্ছি না, এটা পড়াই যা সেটি বা আশা করি এটা 9 জন্য তোমরা পড়ে আসছো, এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে আসো আখেরটা। দেখো, আখ অথবা ইক্ষ, তুমি নামের প্রথম টুক শিখো। হ্যাঁ, আচ্ছা, নুসরাতের ক্ষেত্রে হচ্ছে এই নামগুলো কঠিন, সেই জন্য নামের প্রথম টুক দিয়ে আসবে, পুরোটা লেখার দরকার নেই। যেমন হচ্ছে দেখো, এর নাম হচ্ছে স্যাকারাম। হ্যাঁ, দেখো তোমরা সবাই স্যাকারিনের কথা শুনছো, মাজিদও শুনছো না স্যাকারিন? নিফাত শুনছো কি স্যাকারিনের কথা কখনো? জি ভাই। আচ্ছা, স্যাকারিন কি দেয় বলে না, স্যাকারিন দিয়ে মিষ্টি করছে। তা স্যাকারিন অবশ্যই একটা মিষ্টি জাতীয় খাবার, অবশ্যই। তো দেখো, লেখা এখানে স্যাকারিন, এই তো আমরা সবাই জানি আখ অথবা ইক্ষু থেকে চিনি তৈরি করা হয়, আর স্যাকারিনও এক ধরনের চিনি। তাহলে হয়ে গেল কি, এখানে লিখে রাখো যে স্যাকারিন শব্দটা যেখানে পাবা সেটাই হচ্ছে আখ অথবা ইক্ষুর বৈজ্ঞানিক নাম, অবশ্যই এটা জানো। আর যেহেতু আখ বা ইক্ষু থেকে আমরা কি করি, মল তৈরি করতে পারি, এটা আমরা সবাই জানি, কারণ চিনি থেকে মল তৈরি করা হয়, গ্লুকোজ থেকে, সেটা জানো এটা। তো এটা একটু মাথায় রাখবা, আশা করি বুঝছো যে আমরা মনে রাখবো কি, আখ বা ইক্ষুর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারিন, বাঁশের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাম্বু, মনে রাখবা এগুলা। তারপর গমের ক্ষেত্রে আসো। দেখো, ট্রাইটিকাম এস্টিবিয়াম, ফুলটা শিখবা, গম খুব ইম্পর্টেন্ট এটা। তো তোমাদের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে দেখো প্রথমে ট্রাই শব্দটা আছে, ট্রাই মানে হচ্ছে 3, আর কাম শব্দ জানো, কাছে আসো, কাম মানে এদিকে আসো, এটা মনে রাখো। তাহলে এখানে দেখো ট্রাই এবং কাম, এই শব্দটা তুমি খুঁজে বের করবে। গমের বৈজ্ঞানিক নাম যদি চাই, তাহলে ট্রাই এবং কাম শব্দটা, এবং মুসরাদের জন্য হচ্ছে পুরো নামটা শিখবা, ট্রাইটিকাম এস্টিবিয়াম শিখবা, গমের বৈজ্ঞানিক নাম ফুলটা শিখার চেষ্টা করবা। আর তোমাদের জন্য জাস্ট মনে রাখবা কি, ট্রাই এবং কাম, ট্রাই মানে 3, কাম মানে হচ্ছে আসো, এই দুইটা শব্দ তুমি খুঁজে বের করবা, তাহলেই গমের বৈজ্ঞানিক নাম হয়ে যাবে, গেল এটা। তারপর দেখো ভুট্টার বৈজ্ঞানিক নাম, এটাও অবশ্যই শিখতে হবে। জিয়া মায়াস, তোমরা জানো আমাদের খালাদা জিয়ার কথা সবাই জানো, অথবা তারেক জিয়া বলো, অথবা তোমাদের আমাদের মেন জিয়া, প্রেসিডেন্ট জিয়া, তার কথাও জানো তো জিয়া। আর মে মাসের কথা তোমরা সবাই জানো, মে মাস থেকে মে, তারপর এস, ঠিক আছে, লাগাই দিলে হয়ে যায়। অর্থাৎ তুমি খালেদা জিয়ার কথা মনে রাখো, তাহলেই হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে আর ঝামেলা নাই। অর্থাৎ ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে খালেদা জিয়া, জাস্ট এতটুকু মনে রাখো, আর কিছু লাগবে না। তারপর হচ্ছে দেখো জব বা ভাল্লি। জব বা ভাল্লির ক্ষেত্রে হচ্ছে সহজ খুবই, ভালগার শব্দটা দেখো একটা ইংরেজি শব্দ, আবারও বলতেছি, ভালগার মানে হচ্ছে অশ্লীল, ঠিক আছে? মাটিদের জন্য বলতেছি, একটা ইংরেজি ওয়ার্ড শিখো আজকে। ভালগার শব্দটা একটা ইংরেজি ওয়ার্ড, যার মানে হচ্ছে অশ্লীল। তাহলে জব বা ভাল্লির যে বৈজ্ঞানিক নাম, সেখানে ভালগার শব্দটা তোমরা পাবা। আচ্ছা, আর হডিয়াম ভালগার, এটা হচ্ছে নুসরাতের জন্য ফুলি শিখতে হবে, হডিয়াম সাথে শিখে ফেলবা। আবারও বলতেছি, ভালগার একটা ইংরেজি ওয়ার্ড লিখে রাখো, ভালগার মানে হচ্ছে অশ্লীল, তাহলে যেখানে অশ্লীল বা ভালগার শব্দটা পাবা, জব বা ভালি। দেখো যে হলিক্স বা কমপ্লেইন, এগুলো কিন্তু দেখো বসে এই জব বা ভালি থেকে তৈরি করে, এটা পড়তে পারো, ক্লিয়ার বিষয়টা? আশা করি পারবা। তাহলে ভালগার মানে হচ্ছে কি, আমরা জানি অশ্লীল, অর্থাৎ অশ্লীল শব্দটা যেখানে পাবা সেটা হচ্ছে জব বা ভাল্লির বৈজ্ঞানিক নাম। তারপরে আসো লেমন গাছ। দেখো, লেমন মানে তো বুঝতেছো, লেমন মানে তো লেবু, ঠিক না? তো লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়, আমরা
বলো। অ্যাসকর্বিক অ্যাসিড। না, লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, কি এর অ্যাসকর্বিক ও অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড, টমেটোতে হ্যাঁ, অ্যাসকর্বিক। আচ্ছা। না, অ্যাসকর্বিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, টমেটোতে পাওয়া যায়। অ্যাসকর্বিক হচ্ছে ভিটামিন সির আরেকটা নাম, বুঝতে পারছো বিষয়টা? এটাও ঠিক আছে, কিন্তু এটা তো আসলে ভিটামিন সির অপর নাম, এটা ভিটামিন। এটা আমরা তো নর্মাল তো আমরা লেমন গাছ বা এদের ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের ইয়াতে সাধারণত সাইট্রিক অ্যাসিড পাই। হ্যাঁ, এটা মনে রাখবা, এটা আশা করি তোমরা জানতো। তো লেবুতে যেহেতু দেখো এই নামটা থেকে খেয়াল করো, লেমন গাছের বৈজ্ঞানিক নাম এখানে একটা খেয়াল করে, সাইট্রেট শব্দটা আছে, দেখছো? দেখো তুমি এই যে এই সাইট্রেট শব্দটা থেকে মনে রাখো, অর্থাৎ এই এই সাইট্রা শব্দ। সব আর বার্লি কি শর্করা? হ্যাঁ, শর্করা। এখানে সব শর্করা, গম, ভুট্টা, জব, বার্লি, আখ, ইক্ষু, ধান, এগুলো সব শর্করা জাতীয় খাবার। আচ্ছা, লেমন গাছে আসো। লেমন গাছতে দেখো চাইনিজ সুপে ব্যবহার করি আমরা সাধারণত। তো এই যে লেমন গাছ, এটার বৈজ্ঞানিক নাম শিখা খুবই মজার, সহজ। আমরা জানি লেমন মানে লেবু, লিখে রাখো। লেবুতে সাইট্রিক অ্যাসিড দেখো, এখানে দেখো সাইট্রা শব্দটা আছে, দেখো এই যে সাইট্রা, দেখো খেয়াল করো, এই দেখো সাইট্রা শব্দ, তাহলে সাইট্রা থেকে সাইট্রিক অ্যাসিড, তাহলে কি মনে রাখবা? তুমি সাইট্রিক অ্যাসিড রিলেটেড শব্দ খুঁজে বের করবা। ক্লিয়ার বিষয়টা? লেমন গাছ বা সাইট্রিক অ্যাসিড শব্দটা রিলেটেড শব্দ খুঁজে বের করবা। গেল। আচ্ছা, তারপরে আসো নলখাগড়া। হ্যাঁ, তো নলখাগড়া জলাশয়ে পাওয়া যায়, মন্ডচরিত করা হয়। এটা কি দিয়ে মনে রাখবা? কারকা। নুসরাতের জন্য জাস্ট যে শোনো, যে এই যে এটা কঠিন নাম, তুমি জাস্ট খালি এই শব্দটা ইউজ করো, সাইট্রেটাস কারকা দিয়ে লিখে দিবা, তুমি ফুল নাম লেখা লাগবে না রিটেনের জন্য, ঠিক আছে? আর তোমাদের জন্য সহজ, নলখাগড়া মনে রাখবা কারকা দিয়ে, এতটুকু মনে রাখবা। আর লেমন গাছের ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড শব্দটা লিখে রাখো, কিন্তু এখানে লিখে রাখো সাইট্রিক অ্যাসিড শব্দটা খুঁজে বের করো। আচ্ছা, গেল। ঝাড়ু গাছ, মানে যার থেকে ঝাড়ু তৈরি করা হয়, দেখো খুব সহজ, ম্যাক্সিমা। ঠিক আছে, ম্যাক্সিমাম মনে রাখবা। ম্যাক্সিমাম যেটা এক কথা লিখে রাখতে পারো, যে ঝাড়ু গাছের ক্ষেত্রে ম্যাক্সিমাম শব্দটা খুঁজে পাবো। দুর্বা গাছ, হ্যাঁ, দেখো সাইনোডন, ড্যাকটাইলন, ডন শব্দটা আছে, দেখো ডন সবাই জানো, শাহরুখ খানের মুভি ছিল ডন। সাইনোডন অথবা ড্যাকটাইলন হচ্ছে এটা ডিকটেটর শব্দটা মনে রাখতে পারো, অর্থাৎ ডিকটেটর রিলেটেড, ডন আর ডিকটেটর এই শব্দগুলো খুঁজে পাবা। ঠিক আছে? ডিক্টেটরও তো একটা মুভি। হ্যাঁ, ডিকটেটর একটা মুভি, আলাদিন নাকি? নেই, 18 প্লাস মুভি। তারপরে হইলে তাহলে তাহলে খুব সহজ না? এই জায়গাটা কিন্তু ভর্তি পরীক্ষার বৈজ্ঞানিক নামগুলো আসে। দেখো একটাও তোমার মুখস্থ করা লাগতেছে, একটা সিঙ্গেল একটা তোমার নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আবারও বলতেছি, ব্যাম্বো শব্দতে অর্থাৎ বাঁশের বৈজ্ঞানিক নামে ব্যাম্বো শব্দ পাবা। ধানেরটা তোমার ছোট থেকে পারো, এই জন্য আমি এটা শেখানোর বুদ্ধি বলতেছি না, যদি না পারতো তাহলে কি বলে দিতাম। তারপর আখ বা ইক্ষু, এটার ক্ষেত্রে আমি বলছি স্যাকারিন, কারণ আমরা বলছি আখ হচ্ছে একটা মিষ্টি, স্যাকারিন একটা মিষ্টি হইলো। গমের ক্ষেত্রে আমি বলছিলাম তোমাদের জন্য যে ট্রাই আর কাম শব্দটা মনে রাখতে পারো, অথবা কাম শব্দটাই মনে রাখবে, কাম শব্দটা পাবা। ভুট্টা, খালেদা জিয়ার কথা মনে রাখতে বলছি। জব বা বার্লি বলছি ভালগার, অর্থাৎ বার্লি হচ্ছে একটা অশ্লীল খাদ্য, মনে রাখবা, তাহলে হয়ে যায়। লেমন গাছে যেহেতু লেমন মানে হচ্ছে লেবু, মানে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক শব্দটা পাবা। নলখাগড়া হচ্ছে কারকা। আর ঝাড়ু গাছের ক্ষেত্রে আমি মনে রাখতে বলছিলাম ম্যাক্সিমাম শব্দটা। আর দুর্বা গাছের ক্ষেত্রে আমি মনে রাখতে বলছিলাম ডন এবং তোমার ডিকটেটর, অর্থাৎ মুভির নাম পাবা, অর্থাৎ ডন এবং ডিকটেটর শব্দটা পাবা। ডেকটাইলন থেকে অথবা শুধু ডন মনে রাখো, তাহলে হয়ে যায়। সাইনোডন, ডেকটাইলন যেটা, এটা মনে রাখো। আশা করি পারবা। পারবা তো? হাজি তো পারবা? সহজ না? সহজ হয়েছে না এখন? আচ্ছা, তারপরে আসো অর্থনৈতিক গুরুত্ব। হ্যাঁ, তো নুসরাতের জন্য ফুলটা লিখতে হবে, নাম উল্লেখ করে অর্থনৈতিক গুরুত্ব লেখা আসতে হবে, যেগুলো লিখতে হবে যে দেখো পৃথিবীর, এটা দাগ দিতে পারো, পৃথিবীর 60% মানুষের প্রধান খাদ্য কি? ভাত। এটা পড়তে পারো। হ্যাঁ, এগুলো পড়ে ফেলবা, তোমাদের জন্য লাগবে না, তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এগুলো প্রয়োজন নাই পড়া। তো দেখো খাদ্যশস্য হিসেবে দেখো বলছে গাছ পরিবারের খাদ্যশস্য, মানে আমরা জানি ধান, গম, ভুট্টা, এগুলো কিন্তু আমরা সব খাদ্যশস্য হিসেবে ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু একটা কমন পড়া। হ্যাঁ, অনেক সময় দেখো ভর্তি পরীক্ষাতে এগুলো আমরা না দেখালেও এগুলো কিন্তু কোনো কারণে আসতো, তার না পারলে কিন্তু তোমাদের পিটে নেই দরকার, কারণ কিছু জিনিস আছে নিজের কমন সেন্সে লাগাইতে হয়। কারণ মানুষের প্রধান খাদ্য ধান, গম, ভুট্টা, এগুলো তো তোমার ধরে ধরে পড়া যাবে না। দেখো বাঁশকে দোলনা থেকে কবর পর্যন্ত আমরা ব্যবহার করি, আমার বন্ধু এরা দেখে 5 লাইন বানাইছে, এই লাইন দেখি, ঠিক আছে? তো এইটা আবার লিখে আসবে নুসরাতের ক্ষেত্রে বলবো প্রথম থেকে পর্যন্ত লিখে আসবে, কোশ্চেনটা আসার সম্ভাবনা খুবই বেশি যদি এই টপিক থেকে কোশ্চেন হয়। আমি বলছি এটা দুটো টপিকে ভাগ আছে, হয় নগ্নবীজি অথবা আবৃতবীজি। আবৃতবীজি হলে এখান থেকে কোশ্চেন হবে, নগ্নবীজি হলে এখান থেকে কোশ্চেন হবে। পড়া শেষ। তারপরে আসো দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রের পরিচিতি আমরা একটু পড়বো আজকে, জানি না শেষ করতে পারবো কিনা।
তো দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রের পরিচিতি আমি বলছি যে আম, জাম, কাঁঠাল, লিচু। দেখো এটা সব দ্বিবীজপত্রী উদ্ভিদ। দেখো আম, জাম, কাঁঠাল, লিচু, সিম, ছোলা। দেখো যাদের বীজপত্র দুইটা, অবশ্যই তোমরা ছোলা খাইছো, তোমরা দেখছো ছোলা ভাঙলে কিন্তু দুইটা বীজপত্র হয়। দেখছো না মার্জিত, রমজানের সময় খাইছো যে সিমকে বাংলা দেখো দুইটা না আরো বেশি বীজপত্র পাওয়া যায়। বীজপত্র বিষয়টা বুঝছো মার্জিত? আর আমের ক্ষেত্রে আমি এটা আগে বলছিলাম, আমের বিচি কাটলে মেবি আরেকটা বীজ পাওয়া যায়। এটা দেখো কনফার্ম হইলাম যে আম আসলে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, কাঁঠালও একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। মার্জিত কি বুঝতে পারছো বিষয়টা? অথবা এটা আমার যে স্টুডেন্ট বলছিল যে যাদের জন্মানোর সময় দুইটা পাতা হয়, দেখবা আম এবং কাঁঠাল গাছ কিন্তু জন্মানোর সময় দুইটা পাতা নিয়ে জন্মায়, তাহলে এটা থেকেও বুঝে যে এরা দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এটাও ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক। আমি আগেও বলছি এটা হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের উল্টা। দেখো পড়লে বোঝা যায়। আমরা একবীজপত্রী উদ্ভিদ বলছি বীজপত্র দুইটা, তাহলে এখানে হচ্ছে কয়টা? একটা, এখানে হবে দুইটা। তারপর একবীজপত্রীতে আমরা বলছি এটা গুচ্ছমূল, তাহলে এটা মূল হবে প্রধান মূল। একবীজপত্রীতে আমরা বলছি পাতার শিরাবিন্যাস হচ্ছে সাধারণত সমান্তরাল, তাহলে এটা হবে জালিকাকার। তুমি কাজ মনে রাখবা পাতার শিরাবিন্যাস দুই ধরনের, হয় সমান্তরাল অথবা জালিকাকার, জাস্ট এই দুটা মনে রাখবা। যদি সমান্তরাল একবীজপত্রী হয় তাহলে দ্বিবীজপত্রীতে অবশ্যই তোমার কি হবে? জালিকাকার হবে, কমনলি বোঝা যায়। এবং এটা দেখো আমরা বলছিলাম, এটা হচ্ছে ওইখানে বলছিলাম ট্রাইমেরাস, এটার নাম হচ্ছে কত? পেন্টামেরাস। এটাও তোমার বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যার প্রথমটা যেহেতু এক হচ্ছে একটা শীর্ষ একবীজপত্রী, তাহলে প্রথম জিনিসটা আসে আমরা বলছি এখানে তিনটা শব্দ, ট্রাইমেরাস, পেন্টামেরাস। হ্যাঁ, আর তো এই যে শব্দগুলো আমাদের আছে, তো আমরা জানি, আমি বলছি একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে একটা শীর্ষ উদ্ভিদ, আর এক মানে হচ্ছে বিজোড়, এবং বিজোড়ের মধ্যে এটা প্রথমটা হবে। তাহলে প্রথম তিন গুণিতক হচ্ছে তিনের গুণিতক, আর এটা হচ্ছে পাঁচের গুণিতক, তাহলে প্রথমটা হচ্ছে তিন, এই জন্য তিনের গুণিতক একবীজপত্রী উদ্ভিদ, আর পাঁচের গুণিতক বা প্যান্টামেরাস আর অথবা টেট্রামেরাস যেটাই বলো, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে চলে যাবে। ঠিক এইভাবে মনে রাখতে হবে। এবং দেখো আমরা বলছিলাম এক মানে শীর্ষ, এই জন্য বীজপত্র শীর্ষ হয়, কিন্তু দেখো এটা উল্টা, এদের বীজপত্র কোথায় গেছে? পার্শ্বীয়, এবং ভ্রূণমুকুল হয়ে গেছে শীর্ষ। পুরোপুরি বলতে গেলে ওইটার উল্টা পড়া। তুমি যদি ওইটা মনে রাখতে পারো বুদ্ধি খাটায়, তাহলে এটা অটোমেটিক তুমি এমসিকিউতে জায়গায় আসতে পারবা। দেখো পারছো কিনা, মার্জিতে পারবা কিনা? পারবা? এটা ভর্তি পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট, সিকিউতে আসার সম্ভাবনা কম। এটা মার্জিতেও পারবা ভর্তি পরীক্ষার জন্য, কিন্তু আমি আবার বলছি জায়গাটা খুবই ইম্পর্টেন্ট টপিক। কি ভাই আইরা উল্লেলাম আবু, আচ্ছা পরেরটা, আমি কিন্তু পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা তারপরে আসি। আচ্ছা দেখো, এটাও সেম। ডাক্তার আর্থার কনফিউজ দেখো যে আচ্ছা দ্বিবীজপত্রী উদ্ভিদের কয়টা গোত্র? 315টা গোত্র। আচ্ছা সরি, তাহলে আমি এটা শেখার প্রয়োজন না, আমরা বলছি যে 380টা টোটাল গোত্র আছে আবৃত্তি উদ্ভিদের। 380 থেকে তুমি একবীজপত্রী উদ্ভিদের 65টা বাদ দাও, যা থাকবে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা যে কোনো মনে রাখো। তো এটার প্রথম গোত্র দেখো কি বলছে, উইন্টার এসিআই। দেখছো নামের শেষে আবার এসিআই শব্দটা আছে, এবং উইন্টার একটা সিজন, এমনি মনে রাখা যায়। আর সর্বশেষ গোত্রের নাম হচ্ছে অ্যাস্টার এসিআই। অ্যাস্টার শব্দটা তোমরা আগেও অনেক জায়গায় হয়তো শুনছো, হ্যাঁ অ্যাস্টার রে এরকম শব্দ শোনার কথা। দেখো একই কথায় নামের শেষে এসিআই শব্দটা আছে। তো আমাদের এখানে যেহেতু পড়া মালবিসিয়াকে নিয়ে, তো মালবিসিয়া গোত্রের কত নম্বর সংখ্যা এটা পড়বে? মালবিসিয়া গোত্রের কয় নাম্বার লেখছি কি এখানে? আমাদের বই লেখা আছে, এখানে দেখা যাচ্ছে। তাহলে 102তম শিখে ফেলবা এটা। ক্লিয়ার বিষয়টা? মালবিসিয়া হচ্ছে 102তম গোত্র, এটা পড়ে ফেলবা মাস্ট। আচ্ছা তারপরে হচ্ছে মালবিসিয়া। দেখো এটাও দেখো এসিআই শব্দটা এখানে আছে, দেখো যে এসিআই শব্দটা এখানে পাওয়া যাচ্ছে। আর এই যে মাল শব্দটা তো সামনে জানোই, যে মালামাল যেটা মাল, তার হচ্ছে এসিআই। তাহলে অথবা মালভূমি শব্দটা তোমরা অনেক শুনছো এগুলা। তো মাল করতে তারপর ভি দিয়ে এসিআই শব্দটা লাগাবা। এটার ক্ষেত্রেও তুমি শ্রেণীবিন্যাস করতে হবে। যে ডিভিশনে যে আমরা বলছি ম্যাগনোলিওফাইটা, আমরা বলছি যে ম্যাগনোলিওফাইটা মানে হচ্ছে আবৃতবীজী, আর লিলিওপসিডা মানে একবীজপত্রী, আর ম্যাগনোলিওপসিডা মানে হচ্ছে দ্বিবীজপত্রী। দেখো এটা কিন্তু অনেক সময় ইংরেজিতে আসা পড়ে, এই জন্য সাবধান থাকবো। একবীজপত্রী দেখো আমরা অনেক সময় লিলিপুট শব্দটা ইউজ করি, এই তুই তো লিলিপুট মানে, লিলিপুট মানে কি? ছোট ছোট আকারের মানুষ ছিল, একটা গল্প আছে এটা নিয়ে ইংরেজিতে, হ্যাঁ প্রবন্ধ মানে উপন্যাস, যে লিলিপুট নিয়ে, মানে ওইখানে মানুষগুলো অনেক ছোট ছোট হয়তো। তো একবীজপত্রী হচ্ছে লিলিপুট হয়, এটা মনে রাখো। তাহলে বাকি যেটা হচ্ছে ম্যাগনোলিওপসিডা, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। আর সাব ক্লাস বলছে দেখো ডাইনেরিডিয়াই, মালবিসিয়াই, এগুলা একটু দেখে নিবা। আচ্ছা এখানেও সেম, এর শনাক্তকারী বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট এইচএসসির জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য, এটা মাস্ট করতে হবে।
এবং এখানেও আর একটা পড়া খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার গুরুত্ব এবং হচ্ছে যে পুষ্প সংকেত, এটা আমরা কালকে পড়বো, এটা খুবই এখানে ইম্পর্টেন্ট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই জায়গাগুলো দাগ দাও ভর্তি পরীক্ষার জন্য। এবং এটার জন্য আসলে তেমন কোনো আসলে সিকোয়েন্স নাই, তবে আমি তোমাদের ধরে ধরে পড়াই দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে পড়াটা সহজ হয়, এটাই আর কি দেখা দিচ্ছি। আচ্ছা, এখন আসো আমরা একটু দেখি বৈশিষ্ট্যগুলো। আগে বৈশিষ্ট্য, একটা জবা ফুল দেখলে আসলে পড়াটা খুব সহজ হয়। হ্যাঁ, একটা ভালো একটা বুদ্ধি দেই, আজকে কি আর জবা ফুল দেখবা, ঠিক আছে? জবা ফুল নিয়ে এসে দেখবা, দেখবা এমনি পড়া শেষ। মালবিসি হচ্ছে জবা ফুলের একটা গোত্র, তো এটা মনে রাখতে হবে। যেমন দেখো বলছে প্রথম পয়েন্টটা, এদের কচি অংশ যেটা, এটা হচ্ছে মিউসিলাস পূর্ণ। হ্যাঁ, তোমরা দেখবা অনেকে জবা গাছকে চুলের ইয়াতে ব্যবহার করে, জবা গাছ ছেঁচা, এবার আর জবা গাছ দেখবে অনেকটা আঠালো, অথবা কোনো সময় হয়তো জবা ফুল ধরলে দেখবে ভিতরের দিকে একটু আঠালো আঠালো থাকে, মিউসিলাস মানে যেটা আঠালো আঠালো টাইপ হবে। এটা কি কোন সময় খেয়াল করছো তোমরা জবা গাছ দেখছে? এই জন্য যদি না জানে থাকো তাহলে আজকে কাইন্ডলি একটু একটা জবা ফুল দেখে নিও, এখানে দেখবা এটা পিচ্ছিল হয়, মিউসিলাস পূর্ণ আঠালো আঠালো টাইপের, পিচ্ছিল পিচ্ছিল লাগে। এবং এদের বলছে উপপত্র হচ্ছে মুক্ত পার্শ্বীয়, এটা শিখবা। এবং এদের পুষ্প একক, অর্থাৎ ফুল একটাই। হ্যাঁ, এবং উপবৃত্তি যুক্ত, অর্থাৎ আমরা বলছি ফুলের যে 5টা স্তবক, তোমাকে যদি জিজ্ঞেস করে ফুলের স্তবক কটা, বলবা 5টা। হ্যাঁ, কিন্তু মানে আদর্শ ফুল বলতে আমরা কিন্তু জবাকে বুঝি, কারণ সব ফুল কিন্তু আদর্শ ফুল না, কারণ জবারই 5টা স্তবক পাওয়া যায়। এখন জবার কিন্তু যে বৃত্তি যে টপিকটা, ওইখানে উপবৃত্তিও ছিল। আমরা যদি জবার চিত্র দেখি, যে দেখো এটা আমরা বলছিলাম যে একটা ফুলের নিচে যে সবুজ অংশ এটা বৃত্তি, আর বৃত্তির অনেক সময় দুই সাইড দিয়ে অনেক সময় ছোট ছোট অংশ বের হয়, এটাকে আমরা উপবৃত্তি বলে থাকি। এটাই হচ্ছে উপবৃত্তি। জবা ফুলের কিন্তু উপবৃত্তি আছে। টাইপিং করতেছো নাকি মার্জিত? চ্যাট করে ভাই। আমার মাইক অন, আমার খেয়াল নাই। তুমি ক্লাসের ভিতরে চ্যাট করো, কাম সারছে কিরানি কাম ধরে ধরে তোমার বলতেছি এই টপিকটা ভর্তি পরীক্ষা ইম্পর্টেন্ট, কিন্তু পরে গিয়ে মেডিকেল থেকে তোমার কেনা বুঝাইবো এটা কম, মেডিকেল থেকে কিন্তু আমরা মেডিকেল যাবো না, পরে কিন্তু তোমার দাগাই দিব খালি। উদ্বাসে যাবো। আচ্ছা, উদ্বাসী গেল দৌড়া দৌড়া পড়াইবো না, তোমার খালি কইবে দেবো, দেখাই দিব খালি, মানে তোর কই রাখবা, তো একটু খেয়াল রাখো। আচ্ছা দেখো, তাহলে কি হলো, মিউসিলাস পূর্ণ, উপপত্র মুক্ত পার্শ্বীয়, এবং হচ্ছে পুষ্প একক হয়, দেখবা জবা ফুল একটাই হয়। এবং দেখো এদের পুংকেশর কেমন হয়, পুংকেশর হচ্ছে একগুচ্ছ, অর্থাৎ বহু। দেখবা জবা ফুলের দেখো, এই যে দেখো, এই যে জবা ফুল দেখো, এগুলো হচ্ছে পুংকেশর। দেখো এখানে অনেক পুংকেশর পাবা, এই যে দেখো এখানে অনেকগুলো পুংকেশর আছে, এটাই বলছে বহু হয়, এটা একটু খেয়াল রাখবা। এবং গর্ভধারণের চারদিকে বেষ্টিত, স্বাভাবিক কথা। এদের যে পরাগধানী সেটা কেমন হয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃত্তাকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো তুমি চিত্রে খেয়াল করো, এই চিত্রটা একটু ভালো করে দেখো, দেখো এই যে দেখো যে পরাগধানী, যেটা পরাগধানী এগুলো দেখো, এগুলো একটা কিডনির মতো দেখতে। এই যে পরাগধানী গুলা, এগুলো অনেকটা কিডনির মতো দেখতে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। দেখো বলছে পরাগধানীটা হচ্ছে বৃক্কাকার। আচ্ছা, পরাগরেণু কেমন বলছে, বৃহৎ এবং কণ্ঠাকৃতির হয়, মানে কাঁটাযুক্ত হয়, একটু কণ্টকিত, এটা হচ্ছে পরাগরেণু হয়। পরাগরেণু কিন্তু পরাগধানীর ভিতরে থাকে, এই জন্য পরাগরেণু তুমি দেখতে পারবা না, তুমি পরাগধানী দেখতে পারবা। এবং অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। আমি বলছিলাম যে অমরা বিন্যাসের ভিতরে দুইটা মাস্ট মনে রাখতে, একটা হচ্ছে মূলীয় আর একটা হচ্ছে অক্ষীয়। আমরা বলছিলাম জবারটা একটু কষ্ট করে মনে রাখবো, এটা হচ্ছে অক্ষীয়। আর পয়সি যেটা আমরা বলছি ধান, ওইটা ক্ষেত্রে আমরা বলছিলাম মূলীয় মনে রাখতে। তাহলে একটু মালবেশি এগুলো মনে রাখবা। আর এটা মনে রাখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তুমি একটা জবা ফুল দেখবা। আমার কাছে তো জবা ফুল নাই, কাইন্ডলি তোমরা জবা ফুলটা একটু দেখে নিও বাসায়। জবা ফুলের কি আছে, যে যেমন উপবৃত্তি আছে, দেখো এখানে উপবৃত্তির পয়েন্টটা লেখা আছে। তারপর জবা ফুলের যে যে পরাগ যে থলিগুলা, ঠিক আছে, বা পরাগ ধানীগুলো, এটা বৃক্ষের মতো। আর এদের পুংকেশর অনেকগুলো থাকবে। তারপর এরা মিউসিলে যুক্ত, দেখবা এরা অনেকটা আঠালো হয়, শেষটা দেখবা আঠালো রস বের হচ্ছে। তারপর হচ্ছে এদের পরাগরেণুটা কি হয়, কণ্ঠকৃত, এবং এদের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়, এটা আগেও পরে আসছি, এটা একটু দেখে ফেলবা। আর স্বরূপ যেহেতু জবা গাছের সাথে গুল্ম, অর্থাৎ একটা ঝোপ আকারে ঘাস হয়, এটা একটু মাথায় রাখবা। এবং এরা কিন্তু একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাহলে এদের মূল হচ্ছে কি, সাধারণত এদের প্রধান মূল থাকে, কারণ আমরা জানি একবীজপত্রী উদ্ভিদের কিন্তু
সাধারণত গুচ্ছমূল পাওয়া যায় এবং এদের পাতার শিরাবিন্যাস কেমন হবে? অবশ্যই জালিকাকার শিরাবিন্যাস পাবা। আর ধানের ক্ষেত্রে সেটা ছিল আমরা জানি সেটা ছিল সমান্তরাল শিরাবিন্যাস। এবং দেখো পুষ্পবিন্যাস দেখো সাইমোস, আমি বলছিলাম যে পুষ্পবিন্যাস হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। হ্যাঁ, আমরা বলছিলাম রেসিমোসের ভিতরে একটা হচ্ছে স্পাইকলেট। তো ধান বা পয়সিকতদের ক্ষেত্রে আমরা স্পাইকলেট বা রেসিমোস পাই, আর জবা অথবা মালবিসিয়াদের ক্ষেত্রে আমরা সাইমোস পাই। কারণ সাইমোসের ক্ষেত্রে পুষ্প পত্র যেটা অর্থাৎ মঞ্জুরি পত্র সেটার বৃদ্ধিটা হচ্ছে সাধারণত নিয়ত হয়, এটা এই জন্য সাইমোস বলা হয়। আচ্ছা, আমাদের ফুল কেমন হয় দেখো, বলছে ফুলগুলো সাধারণত উভলিঙ্গ ফুল হয়, অর্থাৎ জবা একটা উভলিঙ্গ উদ্ভিদ, এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর দেখো একটা জিনিস মনে রাখবা, জবার বিষয়গুলো সব 5-এর গুণিতক হয়। জবার যে বিষয়গুলো এগুলো 5-এর গুণিতক হয়। দেখো বৃত্তাংশ কয়টা বলছে? 5টি থাকে, এটা দেখো। তারপর হচ্ছে দলমণ্ডল কয়টা? 5টি থাকে, খেয়াল করো, 5 সব 5, ক্লিয়ার বিষয়টা। এবং আমরা জানি পুংকেশরটা একটু ঝামেলা, এটা এটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে 1-এর হয়, যেটা মনে রাখবা। আচ্ছা দাঁড়াও, এখানে দুইটা দাগাই দিচ্ছি, এটা পড়াইলে পরবর্তীতে ক্লিয়ার হবে, আপাতত এটা থাকুক, আমি এটা পরে দেখাই দিব। এবং ফলের ক্ষেত্রে যেটা দেখো, ফলের নেচার হচ্ছে বেরিও হইতে পারে অথবা ক্যাপসিউলও হইতে পারে অথবা সাইজোকার্প, যে কোনো নেচার হয়। দেখো তোমরা ইয়ার ক্ষেত্রে যেটা পড়ে আসছো, পোয়েসির ক্ষেত্রে, পোয়েসির ক্ষেত্রে যেটা পড়ে আসছো ওইটা ছিল আমরা কেরিওপসিস বলছিলাম। আমরা বলছিলাম যে কেরিওপসিস মানে হচ্ছে তাদের ভিতরে তুমি বীজ পাবা একটা, আর যদি বেরি হয়, বেরি মানে হচ্ছে বীজে তাদের ভিতরে একাধিক বীজ পাবা। দেখবা তোমরা টমেটো কাটলে টমেটোর ভিতরে কিন্তু অনেকগুলো বীজ থাকে, এই জন্য টমেটো কিন্তু বেরি, এটা পড়তে পড়ে আসছিল যে বেরির উদাহরণ কোনটা, এটা একটু মনে রাখতে হবে। আর শুষ্ক ফল এগুলাকে সাধারণত সাইজোকার্প বলা হয়। সাইজোকার্প মানে হচ্ছে যে সমস্ত ফলগুলো শুষ্ক হয়, তাহলে এটা একটু দেখবা। এবং জবার মালবিসিয়াদের অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, এবং এটার জন্য একটা সিকোয়েন্স আসে, তুমি এটা লিখে রাখতে পারো। অর্থাৎ তোমাদের প্রথম যেটা আসে ভর্তি পরীক্ষায় সেটা হচ্ছে তোমাদের মালবিসিয়া ঘাস কোনগুলো, মানে মালবিসিয়াদের ঘাস কোনগুলো, এটা যেমন দেখো পয়সির যে ঘাসগুলো ছিল ওইটা কিন্তু তোমাকে আগে ফার্স্টে মুখস্থ করতে হবে, পয়সির ভিতরে কারা গাছ আছে, নলকাগড়া আছে, ঝাড়ু গাছ আছে, এটা যেমন মনে রাখতে হবে, একইভাবে মালবিসিয়াদের ক্ষেত্রে মনে রাখতে হবে। তো মালবিসিয়াদেরটা মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে, এটা লিখে রাখো। এখানে লেখো যে এখানে লিখে রাখো যে লেখো যে জল এবং স্থলে কালো মেঘে ঢেকে গেল, জল এবং স্থল কালো মেঘে ঢেকে গেল, লিখে রাখো ভালো করে। আবারও বলতেছি, এটা ভর্তি পরীক্ষা আসে, জল এবং স্থল কালো মেঘে ঢেকে গেল, এটা লিখে রাখো, জল এবং স্থল কালো মেঘে ঢেকে গেল, মার্জিত লেখো এটা, জল স্থল কালো মেঘে ঢেকে গেল। দেখছো কি, জল এবং স্থল কালো মেঘে ঢেকে গেল, তাহলে কিভাবে মনে রাখবো দেখো, জল থেকে মনে রাখবো হচ্ছে জবা, লিখে রাখো, জলের নিচে লেখো জবা, জল। তারপর স্থলের নিচে লেখো স্থল পদ্ম, এটা দেখো জবা, তারপর হচ্ছে স্থল পদ্ম, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষা আসে যে স্থল পদ্ম, খেয়াল করছো? তাহলে জল এবং স্থল। তারপর হচ্ছে কালো মেঘে, কালোর মধ্যে নিচে লেখো ক্যানাফ মেস্তা পাট। আচ্ছা, কালোর নিচে লেখো কার্পাসতুলা, লেখো কালোর নিচে দেখো কার্পাসতুলা, এটা লেখো, জল স্থল কালো। আর ম্যাগের নিচে লেখা হচ্ছে এই যে মেস্তাপাট, ক্যানাফ মেস্তাপাট। হ্যাঁ, এই মেস্তাপাটের নিচে লেখা রাখো ম্যাগ মানে হচ্ছে ক্যানাফ মেস্তাপাট, কালো মেঘে ঢেকে গেল, ঢেকে থেকে হচ্ছে দেরস, ক্লিয়ার? কালো মেঘে ঢেকে গেল, তাহলে জল স্থল কালো মেঘে ঢাকা দিলে হয়, তুমি যেটা ইচ্ছে লিখে থাকতে পারো। আবার বলতেছি, লিখে রাখো যে জলে স্থল, জল এবং স্থল কালো মেঘে ঢেকে গেল, এটা হচ্ছে মালবিসিয়াদের উদ্ভিদ সমূহ। জলের মধ্যে প্রথমটা হচ্ছে জবা, জল স্থল মানে হচ্ছে স্থলপদ্ম, কাল মানে হচ্ছে কার্পাসতুলা, মেঘ মানে হচ্ছে মেস্তাপাট, ঢেকে গেল মানে হচ্ছে ঢেঁড়স। এরা সবাই দ্বিবীজপত্রী উদ্ভিদ, একই সাথে এরা হচ্ছে মালবিসিয়া। দেখো এটা বললে কিন্তু তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু উদাহরণ তুমি পারতেছো। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম বলো, তাহলে এখান থেকে বলতে পারো ঢেঁড়স একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, তারপর হচ্ছে জবা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। কারণ আমরা এখানে যা পড়তেছি সবাই কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে পড়তেছি। দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র যেটা, সেটা হচ্ছে মালবিসিয়া, যেটা মেবি 102 নাম্বার, এটা অবশ্যই পড়তে হবে তোমাকে, এগুলো দেখায় রাখবা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন বৈজ্ঞানিক নামগুলো কিভাবে সহজে শিখবো ওটা বলে দিচ্ছি। দেখো জবারটা আগেই বলছি, জবারটা হচ্ছে, ভাইয়া ইংলিশ নামগুলো একটু বললে দেন তো। হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি দেখো আমি সবগুলোই বলে দিচ্ছি, মার্জিত একটু কাইন্ডলি খেয়াল করো দয়া করে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। আমাদের কিন্তু ভর্তি পরীক্ষা বেশি দিন নাই,
তোমাদের লগের গুলা কিন্তু কুত্তার মতো পড়তেছে, মেয়েগুলা আর ইয়ার গুলা যে আপ্পান তো আলাদিনই আছে। এরপরে কি জানি তোমাদের কিন্তু শেষ করতে হবে। দেখো আচ্ছা এইখানে এই একটু দাগায় রাখো যে মালয়েশিয়া যে গোত্রটা আমরা পড়ছি এখানে কয়টা ঘন আছে? এখানে 75টি ঘন, 1000 থেকে 15,000 প্রজাতি, এবং বাংলাদেশে এদের 14টি ঘন এবং 42টি প্রজাতি। যদিও এটা ভর্তি পরীক্ষা আসে না, তাহলে একটু রিস্ক নিও না, পড়ে ফেলো। আর মালয়েশিয়াদের মধ্যে সবচেয়ে বড় ঘন হলো হিবিস্কাস, এটার প্রায় 15টা প্রজাতি আছে। হ্যাঁ, এটা একটু শিখবা। মালয়েশিয়াদের সবচেয়ে বড় দেখো হিবিস্কাস রোদাসিনেন্সিস, দেখো জবার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস রোদাসিনেন্সিস। এই হিবিস্কাসটাই হচ্ছে মালয়েশিয়াদের সবচেয়ে বড় ঘন। এখন আমি বলছিলাম যে এটা শিখতে, যে রোজ মানে হচ্ছে রোজা থেকে রোজ, আর সিন মানে হচ্ছে পাপ। তুমি জবার বৈজ্ঞানিক নামে এই দুটো শব্দ খুঁজো, তাহলেই হয়ে যাবে। একটা হচ্ছে রোজ আর একটা হচ্ছে সিন। হ্যাঁ, এই শব্দটা পড়বা। একটা হচ্ছে গোলাপ মানে রোজ, আর একটা হচ্ছে সিন মানে পাপ। আচ্ছা, ঢেঁড়স কেমনে শিখবা? খুবই মজার বিষয়। ঢেঁড়স শিখবা কিভাবে? ঢেঁড়সের কাছে পাশে লিখে রাখো আবুল। আমরা বলি না তুই তো আবুল বেটা, শব্দটা শুনছো, লেখা আবুল। দেখো ঢেঁড়সের বৈজ্ঞানিক নামে দেখো অ্যাবেল শব্দটা আছে, খেয়াল করছো? তাহলে ঢেঁড়সের বৈজ্ঞানিক নামটা আরো সহজ ভাবে লেখা যায় আবুলের মোষ। আমরা বলি না মোষ, আমাদের ছেলেদের যেটা হয়, বুঝছো না? মোষ হয় না, আমরা মোষ কাটি না জি ভাই। ওখানে গিয়ে। এইটাই দেখো অ্যাবেল থেকে আবুল, তারপর দেখো মোষ চাষ, দেখছো? অ্যাবেল মোষ চাষ মানে কি আবুলের মোষ। ক্লিয়ার? তুমি যেটা মনে রাখতে, তুমি খালি আবুল মনে রাখতে পারো, আবুলের মোষ তোমার ইচ্ছা, তুমি লিখে রাখো। হ্যাঁ, তারপরে আসো কার্পাস তুলা। না, এটা তেমন একটা আসে না, আসলে তুমি এখানে পুরো বৈজ্ঞানিক নাম লিখতে হবে না, তুমি যে এতটুকু লাগবে অ্যাবেল মোষটা আছে, আবেলের মোষ। আর হিবিস্কাস রোদাসিনেন্সিস আমি আশা করি তুমি 9-10 শিখে আসছো, এই জন্য এটা শিখে ফেলবা। কার্পাস তুলা দেখো, তোমরা সবাই জানো মেয়েরা কি করে। মেয়েরা হচ্ছে সাধারণত কি করে, গসিপ করে, মানে আরেকজনের বদনাম করে। কিভাবে? ধরো মেয়েরা কি করে, অনেক মেয়ে আছে যারা কি করে যে কাপড় বুনে, ঠিক না, তুলা দিয়ে দেখবা বালিশ বানায়, অথবা তুলা দিয়ে হচ্ছে তারা তুলা দিয়ে বালিশ বানাচ্ছে, অথবা বিভিন্ন ধরনের কাপড় বুনতেছে, ঠিক না। ওই সময় তারা গল্প করতে থাকে অথবা আরেকজনের বদনাম করে। তো বদনাম ইংরেজি কিন্তু হচ্ছে গসিপ করা, আমরা সবাই জানি। দেখো কার্পাস তুলা দিয়ে যেহেতু আমরা তুলা দিয়ে বালিশ বানাই, ওই সময় মেয়েরা কি করে, আরেকজনের বদনাম করে। এই জন্য দেখো এটার নাম হচ্ছে গসিপিয়াম, দেখছো? তাহলে লিখে রাখো গসিপ মানে বদনাম করা। গসিপ শব্দটা তুমি কার্পাস তুলার বৈজ্ঞানিক নামে পাবা। গেল এটা। তারপর হচ্ছে ক্যানাফ মেস্তাপাট। দেখো নামটা খুবই সহজ, এখানে নামের ভিতরে ক্যানলা বাইনাস শব্দটা দেয়াই আছে। ক্যানাফ শব্দটা এখানে পাবাই, যে ক্যানলা বাইনাস শব্দটা আসছে, ঠিক আছে? আচ্ছা, আর শুধু মেস্তাপাট যদি আসে এটার সাথে, দেখো শুধু এটা হচ্ছে ক্যানাফ মেস্তাপাট, আর শুধু মেস্তাপাট যেটা, এটার ক্ষেত্রে অবশ্যই এদের সাবধান শব্দটা পাবা। যদি শুধু মেস্তাপাট বলে, ক্যানাফ বলে হচ্ছে ক্যানা শব্দটা তুমি এখানে পাবা। আর শুধু মেস্তাপাট বলে দেখো সাবধান শব্দ পাচ্ছ। বাংলায় সাবধান শব্দটা লিখে রাখবে এখানে, সাবধান, ঠিক আছে? সাবধানী লেখা, অথবা সাবধান রিফা, এটা পড়তে পারো। সাবধান রিফা, অর্থাৎ রিফা কিন্তু মেয়েদের নাম। তোমাদের বেঁচে রিফা নামে কোনো মেয়ে আছে নাকি? 18-র বেশি ছিল ভাই। এই তো এই যে রিফা শব্দটা আছে, দেখো সাবধান রিফা, মনে রাখবা মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম। আর স্থল পদ্ধতিতেও দেখো হিবিস্কাস আছে, এটা মোটা বিলিস। দেখো মোটা মনে রাখবা, স্থল পদ্ধতি কি মনে রাখবা, মোটা, অথবা মিউট করে রাখছো, যেটা ইচ্ছে তোমার। মোটা মনে রাখতে পারো, মোটা হয় তুই একটা মোটা ফটকা, এটা মনে রাখবে। মোটা শব্দটা পাইলে স্থল পদ্ধ। তাহলে এতটুকু হচ্ছে এখানে বৈজ্ঞানিক নাম শিকার সহজ বুদ্ধি। আবারও বলতেছি, জবার ক্ষেত্রে তুমি রোজ এবং সিন শব্দটা পাবা। ঢেঁড়সের ক্ষেত্রে আবুলের মোচ অথবা আবুল শব্দটা পাবা। কার্পাস তুলা আমরা বলছি মেয়েরা তুলা দিয়ে বালিশ বানায়, এই সময় কি করে, মানুষের বদনাম করে, তাহলে গসিপ। ক্যানাফ মেস্তাপাটে ক্যানা বাইনাস শব্দটা পাবা। মেস্তাপাটের ক্ষেত্রে আমি উল্লেখ করছি তোমাদের যে সাবধান রিফা শব্দটা পাবা। স্থলপথের ক্ষেত্রে তোমরা বলছি কি পাবা, মোটা শব্দটা পাবা। তাহলে কি মার্জিত এবং রিফা দুজনে কি বুঝতে পারছো বিষয়টা? জি ভাই। আচ্ছা, আর এখানে দেখো কিছু একটু ভিতরে পড়তে হবে, কারণ এখানে ওষুধ রিলেটেড পড়া আছে। হচ্ছে জবাকে, দেখো জবাকে বলছে চুল কালো করা, আমি বলছি কিন্তু চুলের জন্য জবা ইউজ করি আমরা, চুল উজ্জ্বল করতে। হ্যাঁ, পাশাপাশি দেখো জবাকে বলছে রক্ত আমাশয় বা অশ্বরোগ, মানে হচ্ছে পাইলসের চিকিৎসা ব্যবহার করে, এটা আসতে পারে কিন্তু। তারপর দেখো ঢেঁড়সে কি থাকে, ঢেঁড়সে লৌহ মানে আয়রন বেশি থাকে, যার ফলে দুর্বলতা কমে। পাশাপাশি বহুমূত্র মানে হচ্ছে ডায়াবেটিক্সের চিকিৎসা ঢেঁড়স খুবই ভালো একটা কাজ করে, এটা করবা, এগুলো কিন্তু দিতে পারে। তারপর দেখো যে ইন্ডিয়ান টিউলিপ। হ্যাঁ,
ইন্ডিয়ান টিউলিপ থেকে কি করা হয়, পেন্সিল, খেলনা এগুলো তৈরি করা হয়। এটা এক ধরনের ঘাস, একটু মনে রাখতে পারো, এটা একটু পড়তে পারো, ঠিক আছে? এগুলো একটু দেখতে পারো, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখন আমাকে বলো মার্জিত, তোমার কোনো জায়গায় সমস্যা আছে কিনা? যে আজকে পড়াইলাম, আজকের পড়াটা কিন্তু খুবই মানে অনেকের কাছে কঠিন, কিন্তু আজকে পড়া আসলে খুবই সহজ আসলে, কারণ তোমাদের তো আমি লাইন লাইন ধরে বলে দিচ্ছি এটা কিভাবে পড়বা। বুঝাই দেওয়ার পরে না পারলে কিন্তু আর আমার কিছু করা নাই, কারণ এখানে বৈজ্ঞানিক নাম বলে আমি বলি না একটা শিখতে, আমি জাস্ট বলছি প্রত্যেকটা বৈজ্ঞানিক নামের জন্য আমি তোমাদের বুদ্ধি শিখাই দিচ্ছি। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে বুদ্ধি দিয়ে মনে রাখা, এর চেয়ে বেশি আর কিছু করতে আমি পারতেছি না এখানে, ঠিক আছে? এখন মার্জিত বলো পারবা কিনা, আর রিফাত পারবা কিনা? পারবা? জি ভাই পারবো। মার্জিত পারবা? জি ভাই, রিফাত পারলে মার্জিত কেন পারবে না? মার্জিত বলবে যে ল্যাপটপে চ্যাট